হ্যালো বন্ধুরা, গল্প ফড়িং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ্র আর সারার স্নিগ্ধ ভালোবাসার মুহূর্তগুলোর মাঝেই শ্রাবণীর এই উন্মাদনা আর পৈশাচিক রূপ কোনো নতুন বিপদের সংকেত দিচ্ছে। সারার জন্য ভোরবেলা ছুটে গিয়ে শ্রাবণের খেজুরের রস নিয়ে আসার কারণ কি শুধুই তেয়ার, নাকি অন্য কোনো সাইকো প্ল্যান? অন্যদিকে মিসেস আনিতাকে ফোনে আম্মা বলে ডাকা ওই রহস্যময়ী মেয়েটি বা কে, আর হঠাৎ দরজায় এসে কে দাঁড়াল? সব প্রশ্নের উত্তর জানতে শুনতে থাকুন আমাদের জনপ্রিয় ধারাবাহিক গল্প চুক্তির ৪ বছর। আজ শুনবেন গল্পের ১৫তম পর্ব। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমাদের গল্প ফড়িং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আর দেরি না করে হারিয়ে যাই আজকের গল্পের মায়াজালে। দুপুরের কড়া রোদ স্নিগ্ধ হয়ে জানালার পর্দা ভেদ করে ভিতরে এসে সারার চোখে আসতেই সারার ভ্রু কুঁচকে গেল। শরীরটা খুব দুর্বল, চোখের কার্নিশ ভেজা। সারা উঠতে চাইল, তবে শুভ্র ভারীভাবে জড়িয়ে ধরা থেকে সারা মুক্তি পেল না। সারা শুভ্রকে ঠেলতে লাগল, হাত দিয়ে বুকে কয়েকবার ধাক্কা দিতেই শুভ্র ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলল। তারপর ঘুমন্ত নেশালো স্বরে বলে উঠল, পিচ্চি পাখি, ঘুমাতে দাও, ডিস্টার্ব করিও না। সরেন, আমার খুব খিদে লেগেছে, আপনিও খাননি, আমাকে খেতে দেননি। পিচ্চি পাখি, তোমার পেট ভরেনি এখনো? মানে? এত আদর খেয়েও পেট ভরে না, আর একটু খাইবা? সরেন তো, কী সব বলছেন? শুভ্র মুচকি হাসল, হেসে সারার ঘাড়ে চুমু আঁকল। সারা কিছুটা কেঁপে উঠল। শুভ্র উঠে বসল, তারপর টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে সারা এখনও চুপচাপ শুয়ে আছে, মনে মনে রোদের প্রতি বিরক্ত। মাত্রই গোসল সেরে এসে ঘুমালো। খাওয়ার জন্য ডাকতে আসলেও সারার পায়ে ব্যথা অনুভব করার জন্য যায়নি, ঘুমিয়েছে। সারা খায়নি বলে শুভ্রও আর খায়নি। সারাকে বুকের মাঝে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। প্রায় ২০ মিনিট পর শুভ্র হাতে করে একটা প্লেট আর একটা পানির গ্লাস নিয়ে ঘরে ঢোকে। সারা তাকিয়ে দেখল প্লেটে বিরিয়ানি। কিন্তু এত কেন? নিজের ভাবনাই নিজের রাগ হল। শুভ্রও তো কিছু খায়নি। শুভ্র সারার পাশে এসে বসল, প্লেট আর গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে সারার দিকে ঝুঁকে কপালে চুমু দিল। তারপর উঠে বসাল। শুভ্র বুঝেছে ওয়াশরুমে পা পিছলে পড়ার জন্য ব্যথা পেয়েছে পায়ে। শুভ্র তখন ব্যথার ওষুধ দিয়েছিল বলে এখন আর দিল না। সারা এক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছে। কি স্নিগ্ধ মানুষটা! ইস, কত ভাগ্য করেই না হুট করে তাকে পেল। এত কেয়ার, এত ভালোবাসা। শুভ্র প্লেট হাতে নিয়ে এক লোকমা সারার গালের সামনে ধরে। সারাও হাঁ করে গালে নিয়ে খায়। শুভ্র নিজেও এক লোকমা খায়। সারাকে খাওয়াতে খাওয়াতে শুভ্ররও খাওয়া শেষ। শুভ্র সারাকে পানি খাইয়ে শুইয়ে দিয়ে প্লেট গ্লাস নিয়ে নিচে চলে আসে। সারা চোখ বুজে শুয়ে থাকে। এই প্রথম শুভ্র তাকে খাইয়ে দিল। ইস, কি লজ্জাটা না তার করছে! শুভ্র বারবার চোখের সামনে ভেসে উঠছে। সারা কম্বল টেনে চোখের উপর দিয়ে শুভ্রর জন্য অপেক্ষা করতে থাকে। আজ ২ দিন ধরে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে রিহান। ফাতিহা কোনো মতে কল তুলছে না। রিহানের মেজাজ তুঙ্গে। সামান্য কারণে কেউ এভাবে ইগনোর করে। রিহানের এত পরিমাণ রাগ হচ্ছে যে মনে হচ্ছে ফাতিহাকে সামনে পেলে ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে দিত। একধারে ১৫২৩ নম্বর কল দিচ্ছে। বাড়ি পুরো ফাঁকা। রিহান গিয়ে চেক করে এসেছে, নয়তো বাড়িতে গিয়েই মেয়েটার কানে চড় লাগাত। সে শুধু কথা বলেছে একটা মেয়ের সাথে, তাও নিজের বোনের সাথে। এটাকে ভুল বুঝে কথা বন্ধ করেছে। রিহান রেগে ফোনটা হাতে নিয়ে ছাদে এসে আবার কল লাগালো ফাতিহার ফোনে। ফাতিহা সবেমাত্র বিছানায় এসে বসেছে। ফোন তার কাছে ছিল, অন্তু নিয়ে গিয়েছিল, তাই আর এই ঝামেলায় ফোনের কথা পুরো ভুলে গেছে। একটু আগেই ফোনটা নিয়ে এসে চার্জে দিল। ফাতিহা ফোন হাতে নিয়ে দেখল রিহানের কল। সাথে সাথে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রিহান একটা রাম ধমক দিল। ফাতিহার আত্মা কেঁপে উঠল। সে করেছেটা কি? এই লোক তাকে এভাবে বকছে কেন ভাইয়া? ফাতিহা করুণ কণ্ঠে বলল, আমি কি করেছি? আমাকে বকছেন কেন ভাইয়া? আমি তোর ভাইয়া হই, বেয়াদব? না, সরি, আমি কি করেছি? বকছেন কেন? কল ধরিস নাই কেন তুই? আমি তো কল দেবার মাত্রই তো রিসিভ করলাম। রিহানের ইচ্ছা হচ্ছে এই মেয়েটাকে পিটিয়ে সোজা বানাতে। এসদিকে ফাতিহাও বুঝল রিহান রেগে আছে। রিহান রেগে বলে ওঠে, ফোন কোথায় রাখিস তুই? আসসালে? কি আসসালে? আমার ফোন আম্মুর কাছে ছিল। এখানে অনেক বড় ঝামেলা হয়েছে। বাসায় এসে বলবো? রিহানের কথা বলার মাঝেই রিহানের বোন সাদের দরজার কাছে এসে বলে উঠে, রিহু, শোন। নিজের বোনকে দেখে রিহান ফাতিহাকে রাখছি, পরে কথা বলে টুকুস করে কল কেটে দিয়ে নিজের বোন জড়িয়ে ধরে। মেয়েটি রিহানের পিঠ চাপড়ে বলে উঠে, কেমন আছিস ভাই? ভালো আপু, কখন এলি?
এই তো মাত্র, এবার একেবারে ব্যাগ গুছিয়ে চলে এসেছি। ওয়াও, সত্যি? হ্যাঁ রে ভাই, তোরে ছাড়া আর ভালো লাগে না। আমারও আপু। মেয়েটি রিহানকে নিয়ে নিচে নেমে আসে। রিহানও হাসি মুখে গল্প করতে থাকে। হঠাৎ মেয়েটি বলে ওঠে, কি কোনো খোঁজ পেলি? রিহান হেসে বলল, আগে রেস্ট নাও, পরে বলছি। শ্রাবণের মন বিষিয়ে আছে। দুপুরে খেয়ে ফারুক তালুকদার আর আনিস তালুকদার যখন চলে যাচ্ছিলেন, তখন কড়া কণ্ঠে বলে গেছেন শ্রাবণ যেন সারার দূরে থাকে। শ্রাবণ তখন মাথা নিচু করেছিল। তারা চলে যেতেই শ্রাবণ রুমে এসে সিগারেট দিয়ে হাত পুড়াতে শুরু করে। পৈশাচিল আনন্দ পাচ্ছে সে। চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা, যা সারা নামক ওষুধই ছাড়াতে পারবে। শ্রাবণ হাফ পুড়ে যাওয়া সিগারেটটা হুট করে নিজের হাতে চেপে ধরে বলে ওঠে, রাত্রি, তোকে আমার করেই ছাড়ব। তুই 10 বাচ্চার মা হয়ে গেলেও আমার বাচ্চার মা হবি। এই প্রত্যেক দিনের হিসেব তোর কাছ থেকে তুলব। আই সোয়্যার, তোর জীবনে শ্রাবণ ছাড়া অন্য কারোর নাম থাকলে তার অস্তিত্ব নিঃশেষ করে দিব। পুড়ে যাওয়া স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরের লাল মাংস দেখা যাচ্ছে। শ্রাবণ হাসল, এ যেন কোনো সাইকোর হাসি। শ্রাবণ জানে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, কিন্তু শ্রাবণ তো চামচ দিয়ে তুলবে। শ্রাবণ পৈশাচিক শয়তানি একটা হাসি দিয়ে আরেকটা সিগারেট ধরিয়ে আধকালো ঠোঁটে চেপে ধরে। শুভ্র ঘরে এসে দেখে সারা ঘুমিয়ে গেছে। শুভ্র সারার কোপালে একটা চুমু দিয়ে সোফায় বসে নিজের ল্যাপটপ নিয়ে। অফিসের বেশ কিছু কাজ জমে আছে, যা এখন তাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে। শুভ্র কাজ করা শুরু করল, ঠিক সেই মুহূর্তে শুভ্রর পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আননোন নম্বর দেখে ভ্রু কুচকে কল রিসিভ করতেই ওপাশ থেকে চেনা পরিচিত কণ্ঠ শুনে শুভ্র বলে ওঠে, তো তো তোই? শীতের মধ্যখান, মাঘ মাস চলছে বাংলায়। চারিদিকে কুয়াশা ভরা। রাস্তাঘাট কুয়াশার অন্ধকারে ছেয়ে ঘোলাটে হয়ে গেছে। রাত 2:45টার দিকে সিলেটের তালুকদার বাড়ির গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকল শুভ্রদের গাড়ি। শুভ্র এই শীতেও কেমন ঘামছে, সারা বেশ লক্ষ্য করেছে, তবে কিছু বলে না। শুভ্র এক মুহূর্ত সারাকে হাতছাড়া করছে না। বাড়ির সবাই লক্ষ্য না করলেও শ্রাবণ বেশ লক্ষ্য করেছে। ব্যাপারটা বুঝতে তারও সমস্যা হচ্ছে। শুভ্র সারাকে রুমে নিয়ে এসে শুয়ে পড়ল। সারা ঘুমিয়ে গেল, কিন্তু শুভ্র যার চোখ সারার ঘুমন্ত মায়াবী মুখে নিবদ্ধ। একসময় শুভ্রও ঘুমিয়ে পড়ল। নতুন একদিনের ঘোষণা হয়েছে ধরণীতে। আজ কুয়াশা নেই। সূর্যমামার তেজি আলো ছড়িয়ে পড়তেছে। পাখিরা কিচিরমিচির করছে। সবাই ব্যস্ত সবার কাজে। ঘড়ির সময় সকাল 11:25। সারা অরুকে নিয়ে সোফায় বসে আছে। শুভ্র অফিসে গেছে। শ্রাবণ কোথায় গেছে কেউ বলে না বলে যায়নি। আনিশার পরীক্ষা পড়ছে, আর ফাতিহা সেই 8টায় কলেজ চলে গেছে। সারা অরুর সাথে গল্প করছে, যদিও অরু শুধু হাসছে। এতেই সারা আরও মজা পাচ্ছে। রান্নাঘরে মিসেস আনিতা ও সুমনা রান্নায় ব্যস্ত। মিসেস আনিতার নাম্বারে হঠাৎ কল এলো। মিসেস আনিতা শাড়ির আঁচলে হাত মুছে স্ক্রিনে চোখ রাখল, সাথে সাথে ভ্রু কুচকে গেল। আনসেভ নাম্বার। মিসেস আনিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করে কল রিসিভ করলেন। কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো মিষ্টি মেয়েলি কণ্ঠ। আসসালামু আলাইকুম আম্মা। মিসেস আনিতার পা থেমে গেল। কণ্ঠটা খুব চেনা, তবু মনে করতে পারছেন না। মিসেস আনিতাও সালামের উত্তর দিয়ে বলে উঠলেন, কে মা তুমি? আর আমি তোমার আম্মা মানে? ওপাশ থেকে বোধহয় হাসল, তারপর বলল, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন আম্মা? আপনি তো বলেছিলেন আমাকে কোনোদিন পর ভাবেন না। মিসেস আনিতা চিন্তায় পড়ে গেল। খুব চেনা চেনা কণ্ঠ, তবু মনে করতে পারছেন না। মিসেস আনিতার কোনো সাড়া শব্দ না পেয়ে ওপাশ থেকে মেয়েটা বলে উঠল, আম্মা, চিন্তায় পড়লেন নাকি আমি কে? চিন্তা করবেন না, আমি যেই হই না কেন আপনি আমার আম্মা। আনিতার হাত কাঁপছে, বুঝছে না ল্যান, তবে ওপাশেই মেয়েটার কথা শুনে মেয়েটা হয়তো বুঝল মিসেস আনিতার সমস্যা। ফোনের ওপাশ থেকে হেসে বলে, খুব তাড়াতাড়ি দেখা হবে আম্মা, আজ রাখি, আল্লাহ হাফেজ। পিক পিক করে লাইন কেটে গেল। মিসেস আনিতার মাথার ওপর দিয়ে ঘটনাটা গেল। কি হলো? তাকে আম্মা বলে কেন ডাকল? মিসেস আনিতার ভাবনার মাঝেই মিসেস সুমনার আপা ডাক শুনে রান্নাঘরে ছুটে যায় আনিতা। রান্নাঘরে গিয়ে রান্নায় মনোযোগ দেয়। আপাতত এসব ভেবে লাভ নেই। এখন ছেলেমেয়েরা কিসব ট্রুথ ডেয়ার খেলে, হয়তো ডেয়ার নিয়েছে, তাই রং নাম্বারে কল করে মজা নিল। কিন্তু মিসেস আনিতার মনে খটকা থেকে গেল, মেয়েটার কণ্ঠ খুব চেনা। ফাতিহা আর রিহান কফি শপের একেবারে শেষ কোণার টেবিলে সামনাসামনি মুখোমুখি হয়ে বসে আছে। ফাতিহার পাশে বসে আছে রিহানের বোন রাহি, যদিও রাহির মুখ হিজাব দিয়ে ঢাকা, সেজন্য ফাতিহা মুখ দেখতে পাচ্ছে না। তবে এটা বুঝেছে রিহান আর রিহানের বোন খুব আন্তরিক, তাদের ব্যবহারে ফাতিহা মুগ্ধ।
ফাতিহার ক্লাস টাইম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি উঠে গেল। সাথে সাথে রাহি আর ফাতিহা কফি শপ থেকে বের হলো আর রিহান বিল পে করে দিয়ে আসলো। রিহান তাকিয়ে বলল, এখনই ননদ ভাবির কি মিল, আহা, বিয়ের পর আমাকে আবার ভুলে যাস না। রাহি হেসে বলল, আমার একমাত্র ছোট ভাইয়ের বউ আমার ভাবি তো ভাব হবে না, আজব। ফাতিহার লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। রাহি বিষয়টা বুঝে হাসল, তারপর বলল, ছোট ভাইয়ের বউ তাই নাম ধরে ডাকব, ভাবি বলবো না। আর আমি তোমারও আপু, বুঝলে? ফাতিহার গাল টেনে দিয়ে ফাতিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রিহান গিয়ে ফাতিহাকে রিকশায় তুলে দেয়। তারপর রাহি আর রিহান অন্য একটা রিকশায় উঠে বসে বিপরীত দিকে যায়। রাহি ফাতিহার অনেক প্রশংসা করছে, যেটা রিহানের খুব ভালো লাগছে। আসলেই ফাতিহা মেয়েটা খুব সভ্য আর বিনয়ী, কারুর সাথে উঁচু গলায় কথাই বলে না, আর কাকে কেমন সম্মান দিতে হবে তাও জানে। রাহি হেসে রিহানকে বলল, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল, ভাবির হাতের রান্না খাওয়া যাবে। রিহান মুখ গোমরা করে বলে ওঠে, ফাতুর আব্বা তো রাজি না আপু, এইচএসসি পরীক্ষার আগে বিয়ে দিতে। রাহি এবার হেসে বলল, তাহলে অপেক্ষা কর। রিকশায় এসে একটা ফাঁকা গলির সামনে থামল। দুজনে লেবে দাঁড়াল। রিহান ভাড়া মিটিয়ে নিজের বোনের হাত ধরে পা বাড়াল ফাঁকা গলির রাস্তায়। শ্রাবণ আজ অফিসে যায়নি, জব ছেড়ে দিবে সিদ্ধান্ত নিয়েছে, তারপর ব্যবসা সামলাবে। শ্রাবণের চোখ লাল, সেই ভোরবেলা বেরিয়েছে। আগেও বেরোতো, তবে আজ একটা কারণে। শ্রাবণ নিজের গাড়ি সাইড করে 1000 টাকার 3টে নোট একজনকে দিল। সে সাথে সাথে সাদা ডবের ভিতরে কিছু একটা তরল ভরে বোঝাই করে দিল। ডবটা 5 লিটার হবে। শ্রাবণ সেটা গাড়ির ডিকির ভিতরে রেখে দিল। সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় পৌঁছানো লাগবে বলে গাড়ি স্টার্ট দিল। শ্রাবণ এসেছিল গ্রামের সাইটে খেজুরের রস কিনতে, সেজন্য কনকনে ঠান্ডার ভিতরে ভোরবেলায় গাড়ি নিয়ে বেরিয়েছিল। কাল যখন ঢাকা ব্যাক করার সময় অন্তু বলেছিল সারা আপু রসের চিতই পিঠা খুব পছন্দ করে, তখনই শ্রাবণের মাথায় গেঁথে যায় কথাটা। সারার মতো না ঘুমিয়ে গাড়ি চালিয়ে বাড়ি এসে রেস্ট না নিয়ে শীতের ভিতরে ঠান্ডা টাঙ্কির পানি দিয়ে গোসল করে নামাজ পড়েই বেরিয়ে উঠেছিল। সময় 12টা 5। শ্রাবণ বাসার সামনে এসে গাড়ি থামাল। প্রায় 3 ঘণ্টা লাগে গ্রামে যেতে। শ্রাবণ গাড়ি থেকে লেবে রসের ডব নিয়ে বাড়ির ভিতরে গেল। সাথে সাথে চোখ গেল সোফার ওপর বসে থাকা সারার দিকে। তখন মিসেস আনিতাও আসল। মিসেস আনিতা কিছু বলার আগেই শ্রাবণ বলে ওঠে, মামুনি, খুব খিদে পেয়েছে, খেতে দাও, সকাল থেকে খাইনি। মিসেস আনিতা বললেন, যা বামা, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। কিন্তু হাতে ওটা কি? শ্রাবণ সোফার সামনে গিয়ে দাঁড়াল। সারা বোতলটার দিকে লক্ষ্য করে শ্রাবণের দিকে তাকাল। পাতলা ফিরফিরে শার্ট, চোখ লাল, কেমন উন্মাদ লাগছে দেখতে। শ্রাবণ টি টেবিলের উপর ডব রেখে সারার দিকে একবার তাকিয়ে থেকে তারপর মিসেস আনিতার দিকে তাকিয়ে বলে ওঠে, মামুনি, শীত তো চলে গেল, রসের পিঠা খাওয়া হলো না, আজ সন্ধ্যায় বানিও, সবার পছন্দ হবে। মিসেস আনিতা ভ্রু কুচকে বলল, কিন্তু তুই তো পিঠা খাস না, হঠাৎ কি হলো? শ্রাবণ লজ্জায় পড়ল, তারপর ইনিয়ে বিনিয়ে বলল, আসলে খেতে ইচ্ছা করছে, বানিও। মিসেস আনিতা রসের বোতলটা নিয়ে রান্নাঘরে যেতেই সারা উঠে চোখে যেতে চাইল। শ্রাবণকে তার মোটেই সহ্য হয় না। বিবাহিত ভাইয়ের স্ত্রীর দিকে নজর দেয়, কেমন লাগে তার কাছে? সারা চলে যেতে নিয়ে পা বাড়ালেই শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিছু খেতে ইচ্ছা হলে আমাকে না হয় শুভ্রকে বলবে, এমন লুকিয়ে রাখার প্রয়োজন নেই। বলেই শ্রাবণ ফটাফট উপরে চলে গেল। সারার পা থেমে গেল। শ্রাবণ কি বলে গেল সারার মাথায় ঢুকছে না। তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। সারা এসে দরজা খুলে দিতেই, বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। দরজা খুলতেই সারার সামনে কে এসে দাঁড়াল? শুভ্র কি পারবে শ্রাবণের প্রতি, সারার প্রতি এই ভয়ঙ্কর এবং পৈশাচিক নজর থেকে তাকে রক্ষা করতে? আর মিসেস আনিতাকে ফোন করে আম্মা বলা ডাকা ওই রহস্যময়ী মেয়েটিই বা কে, যে খুব শিগগিরই সামনে আসার কথা বলল? এইসব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে চুক্তির 4 বছর গল্পের আগামী পর্বের জন্য। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের গল্প ফড়িং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নতুন সব দারুণ গল্পের আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।